বিগ ব্যাং ধারণাটি কিভাবে আসলো সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটি পরিপূর্ণ ভিডিও রয়েছে, ইচ্ছা করলে সেটা দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে বিগ ব্যাং তত্ত্বের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি বিগ ব্যাং সম্পর্কে পরিপূর্ণভাবে সকল কিছু জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দারুণ একটা ভিডিও হতে চলেছে। বিগ ব্যাং তত্ত্বটি দুটি ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ১. সাধারণ আপেক্ষিকতা। ২. মহাজাগতিক তত্ত্ব। মহাবিশ্বে ঘুরে বেড়ানো ম্যাটারগুলো মহাশূন্যের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রকে কাজে লাগিয়ে এই বস্তুগুলোর মহাকর্ষীয় প্রতিক্রিয়ার চুলচেরা বিশ্লেষণ করা হয়েছিল সেই সময়। মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বে বস্তুর ঘনত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যভাবে বলা যায়, বস্তুর ঘনত্বই মোটামুটিভাবে মহাবিশ্বের জ্যামিতিটাকে নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের বস্তুর ঘনত্বের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। সীমিত এই ঘনত্বকে ক্রিটিক্যাল ডেনসিটি বলা হয়। তাহলে মহাবিশ্বের মোট ঘনত্ব ইকুয়াল টু ক্রিটিক্যাল ডেনসিটি। মূলত মহাবিশ্বের ঘনত্ব নির্ণয় করার জন্য তিন ধরনের জ্যামিতি ব্যবহার করা হয়। ১. ইউক্লিডিয়ান জ্যামিতি। ২. স্ফেরিক্যাল জ্যামিতি। ৩. হাইপারবোলিক জ্যামিতি। ইউক্লিডিয়ান জ্যামিতি অনুসারে যদি মহাবিশ্বের মোট ঘনত্ব ইকুয়াল টু ১ হয় তাহলে মহাবিশ্বটি সমতল ফ্ল্যাট হবে। স্ফেরিক্যাল জ্যামিতি অনুসারে যদি মহাবিশ্বর ডেনসিটি গ্রেটার দ্যান ১ হয় তাহলে মহাবিশ্বটি একদিন ভেঙে পড়বে। একেবারে লাস্টে হাইপারবোলিক জ্যামিতি অনুসারে মোট ডেনসিটি লেস দ্যান ১ হয় তাহলে মহাবিশ্বটির আকৃতি হবে অবয়ব। ফ্ল্যাট মহাবিশ্বের অর্থ হল সময়ের পরিপ্রেক্ষিতে মহাবিশ্বের সম্প্রসারিত বিলম্বিত লয়ে এগিয়ে যাবে এবং একদিন সব থেমে যাবে। বিগ ব্যাং এর পরে মহাস্ফীতির মতো বিশাল ঘটনার পর সূত্র দ্বারায় মহাবিশ্বের মোট ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ঘনত্ব 0.27 প্লাস সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয় ধ্রুবক 0.73। কিন্তু এই ক্রিটিক্যাল ডেনসিটির মান এবং পরিমাণ কতটুকু? এর পরিমাণ হলো প্রতি ঘনমিটারে মাত্র 6টি হাইড্রোজেন অ্যাটম। সময়ের পরিপ্রেক্ষিতে মহাবিশ্বের স্থান এবং বস্তু গড়ে ওঠার মূল বিজ্ঞানটা বিগ ব্যাং তত্ত্বের সাথেই সম্পৃক্ত। মহাবিশ্বের সার্বিক গতিময়তা পরিপূর্ণভাবে জানতে হলে আগে অন্তত দুইটি বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে। ১. মহাবিশ্বে ভরে থাকা মোট বস্তু বা ম্যাটার পরিমাণ। ২. ম্যাটারের চাপ। তবে এই সকল কিছুর মূলে একটি ধারণাই রয়েছে, আর সেটা হলো বিশাল মহাজাগতিক আগ্নেয় মহাবিস্ফোরণ। বিগ ব্যাং যেখানে থেকে এই মহাবিশ্বের শুরুটা হয়েছিল। তাহলে বিগ ব্যাং তত্ত্বের মূল ভিত্তিটা আসলে কোথায়? আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হতে চলেছে। এটাই যদি হয়ে থাকে তাকে নিঃসন্দেহে এটা ধরে নেওয়া যায় যে অতীতেও মহাবিশ্বটি এমন সম্প্রসারণত অবস্থাতেই ছিল। যদি আরেকটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো মহাবিশ্বের যাবতীয় শক্তি, বস্তু বা স্থান সকল কিছুরই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিসরে সমাবেশিত হয়ে চলেছে। অর্থাৎ স্থানের পরিসর সংকুচিত হওয়ার ফলে ভেতরের যাবতীয় বস্তুগুলো কাছাকাছি চলে এসেছে। আবার অন্যদিকে মহাবিশ্বের বস্তুর ঘনত্ব প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েই চলেছে। সেটার আয়তন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে একটা জ্যামিতিক বিন্দুতে পৌঁছে গেছে। বিজ্ঞানীদের ভাষায় যাকে বলা হয় সিঙ্গুলারিটি। বিজ্ঞানীরা মনে করেন অসীম ঘনত্বের এই সিঙ্গুলারিটির আগ্নেয় মহাবিস্ফোরণই হলো বিগ ব্যাং, আর এটাই মহাবিশ্বের সৃষ্টির আসল রহস্য। এই ঘটনাটি যদি আজ থেকে প্রায় 1360 কোটি বছর আগে ঘটে থাকে তাহলে এই বিশাল বিস্ফোরণের আগেই অবস্থাটা কেমন ছিল? যদিও জর্জ গ্যামো এর উত্তরটা দিয়ে গিয়েছিলেন। তার মতে আজকের মহাবিশ্বের যাবতীয় বস্তু, বিশেষ করে শক্তিসহ মহাশূন্যের যা কিছু গড়ে উঠেছে সেগুলো সবই বিগ ব্যাং এর অনেক পরে, এর আগে নয়। এর সাথে একটা প্রশ্ন চলে আসে, তাহলে বিগ ব্যাং এর ঘটনাটি কোথায় ঘটেছিল? এই উত্তর খুঁজতে হলে আমাদের সম্প্রসারণত মহাবিশ্বকে পিছনে ফেলে অতীতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা কি সঠিক জায়গা খুঁজে পাবো যেখানে বিগ ব্যাং এর মহাবিস্ফোরণ হয়েছিল? উত্তর না, সেটা কখনোই নয়। তবে অবশ্যই এর প্রয়োজনও নেই। আপনি আর আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি হতে পারে বিগ ব্যাং এর ঘটনাটা এখানেই ঘটেছিল, সব জায়গায় বা সবখানে। কি ব্যাপারটাকে ঘুলিয়ে ফেলেছেন মনে হচ্ছে? ঘুলিয়ে ফেলার কিছু নেই, বুঝিয়ে বলছি। যখন বিগ ব্যাং বিস্ফোরণ হয়নি তখন সময় বা স্থান বলে তেমন কিছুই ছিল না। পুরো আবর্তনের জায়গা ছিল একটাই, অভিন্ন এক জায়গা। যদিও বিগ ব্যাং গোটা বিশ্বের সৃষ্টির উৎস হয়ে থাকে তাহলে তো এমনটাও অবশ্য মানতে হবে যে ঘটনাটি আমাদের মহাবিশ্বের কোনো জায়গায় ঘটেনি, কারণ তখন তো এই মহাবিশ্ব সৃষ্টিই হয়নি। একেবারে সোজাসাপটা হিসেবে তাহলে বিগ ব্যাং বিস্ফোরণের পরে কি হয়েছিল? বিগ ব্যাং মহাবিস্ফোরণের 10 সেকেন্ড পরে ঘটে ফেজ ট্রানজিশন, যাকে মহাবিশ্বের কসমিক ইনফ্লেশন বলে। সে সময় দ্রুত গতিতে মহাবিশ্বের সম্প্রসারণ হতে থাকে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স
ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মহাবিশ্ব অতি উচ্চ তাপের কোয়ার্ক গোলুত্তনের কণিকাদের ঘন প্লাজমাতে ভরে যায়। এর সাথে অন্যান্য মৌল কণা মিশে যায়। এদের এলোমেলো গতি প্রকৃতি এবং পারস্পরিক সংঘাতের ফলে পার্টিকেল এবং অ্যান্টিপার্টিকেলের জোড় ধ্বংস হতে থাকে। এরপরেই যে তত্ত্বটি পাওয়া যায় সেটি হলো ইনফ্লেশনারি ইউনিভার্স। এটাও বিগ ব্যাং এরই একটি অংশ। বিগ ব্যাং এর তত্ত্বকে এটা নতুনভাবে প্রভাবিত করে। আচ্ছা ধরুন বিগ ব্যাং এর অব্যবহিত পরে মহাবিশ্বে কোনো মহাজাগতিক স্ফীত হয়নি, মহাবিশ্বের আগের অবস্থানেই রয়েছে। তাহলে কি হতো? ছোট্ট একটা পরীক্ষা করা যাক। একটা পাত্রে কিছু গ্যাস ভরে এমন অবস্থায় রাখা হলো যাতে করে পাত্রের বিভিন্ন অংশের তাপমান একই অবস্থায় না থাকে। তাহলে কিছুক্ষণের মাঝেই দেখা যাবে গরম ঠ্যাস ঠান্ডা গ্যাসের সাথে মিলেমিশে সমান একটা তাপমান চলে এসেছে। অর্থাৎ পাত্রের প্রতিটা অংশের গ্যাসের তাপমান সমান এবং এক। আবার গ্যাসে ভরা সেই পাত্রটিকে যদি কোনো উপায়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়াতে আরম্ভ করি তাহলে দেখা যাবে আগে যেমন তাপমান সমান হচ্ছিল এখন সেটা তেমন সহজভাবে হচ্ছে না, আর সমান হলেও সেটা শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে। এই পরীক্ষার ফলে এটাই প্রমাণিত হয় যে তাপমান সব জায়গায় সমান। আসলে ইনফ্লেশনারিতে মহাবিশ্বের সম্প্রসারণটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যা গতানুগতিক মডেলে সেভাবে হয় না। আচ্ছা, কোনো মহাশক্তির প্রভাবে মহাবিশ্বের আদিমতম লগ্নে এরকম দ্রুত সম্প্রসারণ ঘটে গিয়েছিল? উত্তর, এর মূলে রয়েছে বস্তুর শক্তি বা ঘনত্ব। হ্যাঁ, এই বস্তুর শক্তির ঘনত্বটাই মহাবিশ্বের এরকম মহাস্ফীতি ঘটিয়েছিল। আর এতে করে মহাবিশ্বের আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে বস্তুর শক্তির ঘনত্বটাও কমে যেতে থাকে। এই কমে যাওয়ার প্রভাবে বৃদ্ধির হার কমে এবং সম্প্রসারণ ব্যাহত হয়। তবে সৃষ্টির আদিম লগ্নে যে সম্প্রসারণজনিত মহাস্ফীতির কথা বলা হয়েছে সেই শক্তির ঘনত্বটির কোনো ধরনের পরিবর্তন হয়নি, স্থির থেকে গেছে। মহাবিশ্ব সৃষ্টির সেই আদিম ক্ষণটুকুতে কোয়ান্টাম ক্ষেত্র জন্ম দিয়েছিল মহাজাগতিক মহাস্ফীতি। এই কোয়ান্টাম ক্ষেত্রেও শক্তির ঘনত্ব উঠানামা করেছিল। এই উঠানামার ফলেই মহাবিশ্বের নক্ষত্র আর নীহারিকার জন্ম হয়। আর এটা ঘটেছিল বিগ ব্যাং এর 10 সেকেন্ডের মাঝেই। যেই বিশাল শক্তি সেই আদিম মহাবিশ্বের কণিকাগুলোর মাঝে নিহিত ছিল তা মানুষের হাতে গড়া ল্যাবরেটরির বা গবেষণাগারের সহজে সৃষ্টি করা কোনোভাবেই সম্ভব না। এজন্য ইনফ্লেশনারি পর্যায়টিকে কোনো পার্টিকেল ফিজিক্সের সাথে তুলনা বা ব্যাখ্যা করা যায় না। বিগ ব্যাং বিস্ফোরণের কিছুটা পরেই ব্যারিয়ন নাম্বারের কনজারভেশন সিস্টেমটি ভেঙে পড়ে। এর ফলে সেখানে কোয়ার্ক এবং লেপটনের পরিমাণ সামান্য বেশি হয়ে যায়। এ কারণেই মহাবিশ্বের ম্যাটারের প্রাধান্যই বেশি দেখা যায়। এর প্রায় 11 সেকেন্ড পর প্লাজমার কোয়ার্ক এবং গ্লুয়নগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে প্রোটন আর নিউট্রনের মতো ব্যারিয়নিক ম্যাটার গড়ে তোলে। তখন মহাবিশ্ব শীতল থেকে আরো শীতলতর হয়ে যায়, যার ফলে প্রোটন এবং অ্যান্টিপ্রোটনের সৃষ্টি হতে পারে না। অন্যদিকে ম্যাটার আর অ্যান্টিম্যাটারগুলো অদৃশ্য হয়ে যেতে থাকে বিলয় প্রক্রিয়ায়। মূল প্রোটন আর নিউট্রনের প্রতি 10টি কণায় মাত্র একটি প্রোটন আর নিউট্রন বেঁচে থাকে, আর তাদের সমস্ত অ্যান্টিপার্টিকলগুলো অদৃশ্য হয়ে যেতে থাকে। এর প্রায় 2 মিনিট 20 সেকেন্ড পর লেপটন শেষ হয়ে যায়। তখন মহাবিশ্বের এনার্জি বলতে কেবলমাত্র রেডিয়েশন ফোটন থাকে। ম্যাটার বলতে তখন মহাবিশ্বে কিছুই অবশিষ্ট নেই। হ্যাড্রন আর তারপরে লেপটনও অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই রেডিয়েশন ফোটনরা তখনও অবশিষ্ট ফোটন আর ইলেকট্রনদের মাঝে স্ক্যাটারিং করে চলছে, আর এটা 3,80,000 বছর ধরে চলতে থাকে। এরপরে ইলেকট্রন আর নিউক্লিয়ারা মিলেমিশে ম্যাটারি অ্যাটম সৃষ্টি করে, যার 82 ভাগে ছিল হাইড্রোজেন। কিছুক্ষণের মাঝেই যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই রেডিয়েশনই হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যাকে সংক্ষেপে CMBR বলে। ম্যাটারকে পিছনে ফেলে এই CMBR এগিয়ে চলেছে মহাশূন্যের পথে। একটা পর্যায়ে গ্যাস ক্লাউড, নক্ষত্র এবং গ্যালাক্সি সৃষ্টি হতে থাকে। গড়ে ওঠে মহাজাগতিক পরিকাঠামো যা বর্তমানে রাতের আকাশে দেখা যায়। সারা বিশ্বের প্রায় 72% ভরে আছে ডার্ক এনার্জিতে। মহাবিশ্ব যখন ছোট ছিল ডার্ক এনার্জির অস্তিত্ব তখনও ছিল, তবে সেটা ছিল সুপ্ত অবস্থায়। পরিশেষে একটা কথা বলতেই হয়, বিগ ব্যাং থিওরির মহাবিশ্বের সৃষ্টির সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে। যদিও অনেক মহাকাশ বিজ্ঞানী এর বিপক্ষে অবস্থান করেছিলেন, কিন্তু সেটার সংখ্যা খুবই নগণ্য। এখনও অনেক বিজ্ঞানী এবং গবেষকরা বিগ ব্যাং থিওরি নিয়ে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে হয়তো এই বিগ ব্যাং থিওরির নতুন কোনো সংযোজন আসতেও পারে, আবার নাও আসতে পারে, সেটা সময় বলে দিবে। তবে প্রকৃতপক্ষে বিগ ব্যাং থিওরির কথা আসলে জগৎ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের নামটাই চলে আসে। কিন্তু এতে গ্যামো, ফ্রিডম্যান, লেমেইটার তাদের অবদানও অস্বীকার করা যাবে না। তারা সঠিক পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষায় প্রাপ্ত ধারণাগুলো প্রমাণ করতে পেরেছিলেন বলেই সবাই মিলে বিগ ব্যাং এর তত্ত্বের মতো এক মহাজাগতিক বিষয়ের প্রবর্তন করেছিলেন। মহাকাশ বিজ্ঞানীদের মাঝে তাদের নাম সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
ডার্ক এনার্জি নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। মহাবিশ্বের অজানা অনেক রহস্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।